বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় এখন বন্যা হচ্ছে এবং বাংলাদেশে যখনই বন্যা হয় তার সঙ্গে সঙ্গে আলোচনায় চলে আসে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক নানা টানাপোড়েন। অনেক সময় এই বন্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তোলা হয়। এবারও তুমুল বিতর্ক তৈরি হয়েছে, অভিযোগ উঠেছে যে ভারত না জানিয়ে একতরফাভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গেছে। এবং আজকে আমরা যখন এই আলোচনাটি করছি দর্শক, ঠিক সেই সময় আমরা ঢাকার পত্র-পত্রিকায় দেখলাম যে ফারাক্কা নিয়ে সবসময় রাজনৈতিক উত্তাপ আছে, আলাপ আলোচনা আছে, তর্ক-বিতর্ক আছে। ফারাক্কার অনেকগুলো গেট খুলে দেওয়া হয়েছে। আবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে গেট খুলে দেওয়া হয়েছে তাতে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। সামগ্রিকভাবে এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের একটা রাজনৈতিক অঙ্গনে বলি কিংবা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বলি, একটা পানি খেলা আমরা দেখতে পাচ্ছি অনেক বছর ধরে। এই খেলার আসলে শেষ কোথায়? কিংবা একেবারেই কাছাকাছি দুটি দেশ, প্রতিবেশী দুটি দেশের মধ্যে এই যে পানি নিয়ে যে সংকট, যে সমস্যা, এর সমাধানের দীর্ঘস্থায়ী সমাধানের আদৌ কি কোনো পথ আছে? এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর এম মনিরুল মির্জা, যিনি অনেক বছর ধরে ওয়াটার রিসোর্স নিয়ে কাজ করছেন, একজন ওয়াটার রিসোর্স এক্সপার্ট, এবং তিনি জাতিসংঘের বিভিন্ন ইন্টার গভর্নমেন্টাল প্যানেলে এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে বর্তমান সময়ের যেটি একেবারে খুবই বহুল আলোচিত বিষয়, ক্লাইমেট চেঞ্জ নিয়ে তিনি কাজ করছেন, কথা বলছেন। টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মনিরুল মির্জা। ডক্টর মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার এবং সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগর ভাই। আমরা যদি ঠিক এই জায়গা থেকে শুরু করি, এই যে আমরা অবশ্যই বন্যা নিয়ে কথা বলবো, কিন্তু আমরা যদি ঠিক এই যে আজকের পত্রপত্রিকার যে খবরটি দেখলাম যে ফারাক্কার অনেকগুলো গেট খুলে দেওয়া হয়েছে, এই যে গেট খুলে দেওয়া, গেট বন্ধ করে দেওয়া, এই জায়গাটা থেকে যদি আলোচনা করি যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা এর ইম্প্যাক্ট কি হবে বলে মনে করেন আপনি? ফারাক্কা ব্যারেজে আপনার গেট আছে 109টা, তবে ড্রাই সিজনে আপনার যেহেতু কন্ট্রোলড ওয়াটার রিলিজ হয় সে সময় অনেক গেট আপনার বন্ধ থাকে। এটা ডিপেন্ড করে আমাদের সাথে ভারতের এগ্রিমেন্টের উপরে। আপনার যে গ্যাঞ্জেস ওয়াটার এগ্রিমেন্ট, যেটা 1996-এ সাইন হয়েছিল, আর 2 বছর পরে এটা এক্সপায়ার করবে, সেই চুক্তির উপরে। তবে বর্ষাকালে সাধারণত আপনার সবগুলো গেটই খোলা থাকে নর্মালি। এবার হঠাৎ করে আবার বিহারে আপনার বৃষ্টিপাত হওয়ার কারণে এবং পশ্চিমবঙ্গের আপনার ফারাক্কার উজানে বৃষ্টিপাত হওয়ার কারণে এখন কিছু গেট আপনার আরো কিছু গেট আপনার রিলিজ করা হয়েছে। আপনার এখন কখনো কখনো কিছু গেট আপনার সবসময় বন্ধ, অনেক সময় বন্ধ থাকে আপনার মেইনটেনেন্সের জন্য বর্ষা মৌসুমে আপনার। তবে একটা উল্লেখযোগ্য দিক হলো যেটা, যে আপনার ফারাক্কা পয়েন্ট থেকে আমাদের আপনার পানি উন্নয়ন বোর্ড এবং জয়েন্ট রিভার্স কমিশনকে রেগুলার ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, এটা এক্সচেঞ্জ করা হয়ে থাকে আপনার। তো এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে সেটা হলো যে গেট খোলার কারণে আপনার 109টা গেট দিয়ে পানি আসছে প্রায় আপনার 1.1 মিলিয়ন কিউবিক ফিট পার সেকেন্ড। এটা যদি আমরা কিউবিক মিটারে ধরি, এটা 31,000 কিউবিক মিটার পার সেকেন্ড আসছে। এখন পর্যন্ত আপনার বিপদসীমার নিচে আছে আপনার। তবে এটা আপনাকে অবজার্ভ করতে হবে আমাদেরকে, যে আরো যদি উজানে বৃষ্টিপাত বেশি হয় এবং যদি কন্টিনিউয়াস রিলিজ হয়, তাহলে আমাদের এখানে কি অবস্থা হবে সেটা আপনার পানি উন্নয়ন বোর্ড এবং জয়েন্ট রিভার্স কমিশনকে অবজার্ভ করতে হবে। পরিস্থিতি খারাপ হবে যদি বাংলাদেশের আপনার গঙ্গা বেসিনে যদি আপনার বৃষ্টিপাত আপনার আপনার হেভি বৃষ্টিপাত যদি হয়ে থাকে, শুরু হয়, তাহলে আপনার পরিস্থিতি খারাপ হতে পারে। আর যদি বৃষ্টিপাত তেমন বেশি না হয় তাহলে হয়তো অত বিপদ নাও হতে পারে, তাই তো? হ্যাঁ, না হতে পারে, কিন্তু জিনিসটাকে আমাদেরকে আসলে বিষয়টিকে আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে এবং অবশ্যই হ্যাঁ রাখতে হবে। এই কারণে
যে যেমন আমাদের এখন ফোরকাস্টিং মডেল আছে, যেটা আপনার ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারে আছে। আপনার ফোরকাস্টিং মডেল থেকে আমরা ঠিক পরিষ্কারভাবে জানতে পারি আসলে যে যদি আপনার সীমান্ত অঞ্চলে যদি আপনার পানির উচ্চতা বাড়ে, তাহলে সেটা ডাউন স্ট্রিমে আসতে কত সময় লাগবে এবং কোন কোন এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং বিপদ সীমার ক্রস করতে পারে কখন, এগুলো এখন আপনার টেকনোলজি দিয়ে এগুলো আসলে পিন পয়েন্ট করা যায় আপনার। এবং আমরা যদি সাম্প্রতিক বন্যার দিকে তাকাই, যেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে যে ভারত না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে এবং সেই কারণে বাংলাদেশে পানি চলে এসেছে। এবং আপনি যে কথাটি বললেন যে আসলে দুইটি দেশের মধ্যেই মানে একটি গভীর মনোযোগ এবং নজর রাখার একটি ব্যাপার আছে। তাহলে যেখানে বাঁধ খুলে দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেই জায়গায় আসলে নজর রাখা এবং বাঁধ খুলে দেওয়া, এই বিষয়টি একটু যদি ব্যাখ্যা করেন। এখানে আপনার একটি বিষয় উল্লেখযোগ্য যে ড্যামটির কথা বলা হচ্ছে সেটা ডাম্বুর ড্যাম। এটা আপনার উচ্চতা হলো প্রায় 90 ফিটের মতো এবং এখান থেকে যে হাইড্রো পাওয়ার জেনারেশন হয় সেটা আপনার 15 মেগাওয়াট ক্যাপাসিটি। এটা খুব একটা বড় ড্যাম নয়। তবে পানি এটা এমন ভাবে ডিজাইন করা, যদি 93.5 মিটার লেভেল পর্যন্ত যদি ওয়াটার উঠে, আপনার ওয়াটার লেভেল যদি রিচ করে, তখন এটা অটোমেটিক্যালি আপনার গেটগুলো খুলে যায়। এটাকে আমরা স্পিলওয়ে গেট বলি আপনার। আর এই ড্যামটি কিন্তু সেন্ট্রাল ওয়াটার কমিশনের অধীনে না। আচ্ছা, সেন্ট্রাল ওয়াটার কমিশনের অধীনে না থাকার কারণে আপনার খুব সম্ভবত আপনার ভারত আমাদের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করেনি। তবে ডাম্বুর ড্যাম অথরিটি কিন্তু ত্রিপুরা রাজ্য সরকারের সাথে কিন্তু ইনফরমেশন শেয়ার করে। আচ্ছা, এখন ভারতের সাথে আমাদের যে আপনার তথ্য আদান প্রদানের চুক্তি আছে, সেটা কিন্তু হলো আপনার সেন্ট্রাল ওয়াটার কমিশনের সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে। সুতরাং আমি মনে করি যেটা যে আমাদের সীমান্ত অঞ্চলে যত ড্যাম আছে, আপনার যত রিজার্ভার আছে, যত ব্যারেজ আছে, এগুলোর কোনোটা যদি সেন্ট্রাল ওয়াটার কমিশনের অধীনে না থাকে যদি আপনার, তাহলে সেগুলোকে আসলে নিয়ে আলোচনা শুরু করা দরকার। বৃষ্টিপাত হয়েছিল প্রচুর। এবার মনে করেন যে ত্রিপুরাতে আগস্ট 20-তে বৃষ্টিপাত হয়েছে 262 মিলিমিটার, 435 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আপনার ফেনীতে, 557 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লাতে এবং 605 মিলিমিটার বৃষ্টি হয়েছে আপনার নোয়াখালী অঞ্চলে। আবার আপনার আগস্ট মাসে ত্রিপুরার এভারেজ রেইনফল হলো আপনার 341 মিলিমিটার। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ইনফরমেশন মতে অগাস্ট 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রায় 3 গুণ বেশি বৃষ্টিপাত আপনার হয়েছে এবং এটা অ্যাবনর্মাল। ইন্ডিয়ান অথরিটি যেটা বলছে সেটা হলো যে ডাম্বুর ড্যামটা একটা ডিস্ট্রিক্টে অবস্থিত, কিন্তু আপনার আরো 8টি জেলা বন্যা হয়েছিল আসলে যে গেট খোলা। এখানে ডাম্বুর ড্যাম অথরিটি যেটা বলছে যে আপনারা ইনফরমেশন শেয়ার করেননি কেন প্রশ্ন করার পরে, ওনারা বলছিল যে ব্যাপারটা আসলে আন্তর্জাতিক, বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে, ত্রিপুরা এবং সরকারের মধ্যে নয়। সেই জন্য আমি বলছিলাম যেটা যে সীমান্ত অঞ্চলের এইসব ড্যামগুলোকে, ব্যারেজগুলোকে এবং রিজার্ভারগুলোকে আপনার কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার সাথে আপনার যাতে আমরা নিয়মিত যাতে ইনফরমেশন গুলো পাই, যাতে আমাদের আপনার লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য আমরা এনাফ সময় পাই, আপনার সেদিকে আমাদের দিতে হবে। এই যে আপনি যে কথাটি বললেন যে আন্তর্জাতিক, এবং আমরা যদি এই জায়গায় একটু জানার চেষ্টা করি যে বৃষ্টিপাত, নদীর পানির অবস্থা বা খুলে দেয়া না দেওয়া, এই বিষয়গুলো, এগুলো জানানো, তথ্য শেয়ার করা, এই বিষয়গুলো আন্তর্জাতিক আইনে কিভাবে দেখা হয়?
আন্তর্জাতিক আইনে আপনার আমি দুটো জিনিস আপনাকে বলি, আইনের জিনিসটা আমরা একটু পরে বলি। জি, বেসিক্যালি এই জিনিসগুলো আসে আপনার আসলে রিজিওনাল কোঅপারেশনের অধীনে। আচ্ছা, যেমন ভারত আমাদেরকে আপনার 5টা মধ্যে আপনার তথ্য আদান প্রদান করে থাকে, এর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অন্যতম। আর এখানে একটা জিনিস আপনার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, সেটা হলো যে কত অ্যাডভান্স ওয়ার্নিং আসে আপনার। কেমন, যদি আমরা 3 দিন আগে পাই তাহলে আমাদের জন্য এটা অনেক সুবিধাজনক হয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে 3 দিন আগে আমরা পাই, যেগুলো বড় বড় নদীগুলোর ক্ষেত্রে। কিন্তু ছোট ছোট নদীগুলোর ক্ষেত্রে আমাদের তথ্য আদান প্রদান এখন ব্যবস্থাটা এখনো সেভাবে আপনার গড়ে ওঠেনি। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের আপনার অধীনে যারা সদস্য দেশ, তাদের মধ্যে তথ্য আদান প্রদানের কথা বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে এটাকে ব্র্যাকেটেড আন্ডার শুড ডিপেন্ড করে আসলে বেসিন মধ্যে যে কোবেসিন কান্ট্রিজ গুলো আছে তাদের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। আর ভাটির দেশ হিসেবে আমাদের ভালনারেবিলিটি কিন্তু অনেক বেশি, কারণ গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিনের সব পানি গড়িয়ে কিন্তু আপনার বঙ্গোপসাগরে যাবে আমাদের উপর দিয়ে না। আমরা পুরো বছরের যদি যে রান অফ হয় নদীগুলোকে, সেটাকে যদি আমরা হিসাব করি এবং বাংলাদেশের উপরে যদি আমরা ফেলি, তাহলে এটা 10 মিটার উঁচু একটা পানির লেভেল তৈরি হবে। আর এই পানির বেশিরভাগ 80% পানি আসে আসলে জুন থেকে আপনার সেপ্টেম্বরের মধ্যে। সুতরাং এটা ক্রুশিয়াল। বাংলাদেশে আপনার প্রতি 8-10 বছর অন্তর অন্তর একটি বড় বন্যা হয়ে থাকে। এবারের বন্যাটা অগাস্ট মাসটা আপনার ব্রহ্মপুত্র মেঘনা বেসিনের জন্য ওই কারণে যে দুটো সময়ে ব্রহ্মপুত্র মেঘনা এই সময় তাদের আপনার ফ্লাড পিক আপনার হতে পারে। একটা হলো জুলাই আর একটা হলো আসলে অগাস্টের শেষে। এবং সেই জন্য আপনার এই তথ্য আদান প্রদানের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ বন্যা হতে পারে, অগাস্ট হতে পারে। যদিও আপনার ত্রিপুরাতে, যেটা আপনার গোমতী রিভার বেসিনে আপনার সবচেয়ে বেশি বৃষ্টিপাত জুলাই মাসে, এবং অগাস্ট মাসের বৃষ্টিপাত আপনার আমরা যদি ধরি সেটা হলো যে আপনার সেকেন্ড হাইয়েস্ট। এবারের বন্যাটার পানিটা রিলিজ হওয়া শুরু করেছে আপনার ডাম্পর ড্যাম থেকে আপনার 21 তারিখে। কিছু ভারতীয় বিশেষজ্ঞ বলা শুরু করেছেন যে এটাকে আরো আগে আপনার রিলিজ করার একটা অপশন ছিল, কিন্তু সেটা করা হয়নি। কিন্তু ড্যাম কর্তৃপক্ষ যেটা বলছে যে আমরা 93.5 মিটার না পৌঁছা পর্যন্ত এটা আমরা রিলিজ করি না। এখন আমাদেরকে দেখতে হবে আসলে যে এই ড্যামটা বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে। আমাদেরকে দেখতে হবে আসলে আপনার মডেল ইউজ করে যে 435 কিউবিক মিটার পার সেকেন্ড রিলিজ করার ক্ষমতা আছে স্পিলওয়ে দিয়ে। ওরা বলছে যে আপনার যে পুরোটা আপনার ইউজ করা হয়নি, মাত্র আপনার 80% ইউজ করা হয়েছে। এই 80% ইউজ করার কারণে এবং ডাউন স্ট্রিমে আপনার বৃষ্টিপাত, ভারতীয় অঞ্চল বলছি আমি, এবং ওই পানি যখন গড়িয়ে বাংলাদেশে আসছে, সেটা আসার পরে এক্স্যাক্টলি ড্যামের কন্ট্রিবিউশন কতটুকু, আমার মনে হয় এটা আপনার, আমি মনে করি যে এটা এসেনশিয়াল একটা মডেলিং করে দেখা, যাতে করে ভবিষ্যতে আমরা সাবধান হতে পারি। এবং এই স্টাডিটা কিন্তু আপনার জয়েন্টলি ভারতের সাথে হতে পারে কিন্তু আপনার, এবং এই ব্যাপারে আপনার ধরেন যে সরকারি উদ্যোগ যদি নেওয়া হয়, আমার মনে হয় না যে এটা একটা খুব কঠিন বিষয় যে যৌথভাবে একটা স্টাডি পরিচালনা করা। কারণ এটা ধরেন যে পানি রিলিজ করলে কিন্তু
আপনার ওই 120 কিলোমিটারের মধ্যে ভারতীয় অঞ্চলেও কিন্তু আপনার মানুষ আপনার বিপদে পড়বে, কেমন, এবং বাংলাদেশও পড়বে। এখন কতটুকু কন্ট্রিবিউশন সেটা আপনার বের করা উচিত, কারণ তাহলে ম্যানেজমেন্টে পানি ওয়াটার ম্যানেজমেন্টে আপনার একটা অবদান রাখবে স্টাডি। জি, এই জায়গাটা আমি যদি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি যে বাংলাদেশ এবং ভারত দুটি দেশই বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য, এবং এই সংস্থার মাধ্যমে বিভিন্ন পয়েন্টে বৃষ্টিপাতের তথ্য ভাগাভাগি কোনো সুযোগ আছে কিনা, বা আপনি যে যৌথ স্টাডির কথা বলছেন এইসব ক্ষেত্রে এই সংস্থাটির কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কি? জয়েন্টলি অ্যাপ্রোচ করা যেতে পারে আপনার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনকে, কেমন। হ্যাঁ, আমি যে বলেছি আপনাকে যেটা যে আছে আপনার মেম্বার কান্ট্রিগুলা আপনার আদান প্রদান করবে, কিন্তু এটাকে ব্র্যাকেটেড উইদিন শুড, কেমন। আর বন্যার ক্ষেত্রে যেটা হলো সেটা হলো যে আমাদেরকে রিয়েল টাইম এবং অ্যাডভান্সড ওয়ার্নিং পেতে হবে। যদি এটা আপনার WMR অধীনে যদি আমরা করি তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে আপনার। কিন্তু এখানে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা এস্টাবলিশ হয়েছিল আপনার 2009 থেকে, সেটা হলো রিজিনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা এন্ড এশিয়া, এটাকে রাইমস বলা হয়। এবং এই রাইমসের অধীনে 3টা কাজ হয়ে থাকে। একটা হলো এনহান্সিং ডাটা অ্যাভেলেবিলিটি, আরেকটা হলো অ্যাভেলেবিলিটি অফ ডেটা ফ্রম ডেন্স অবজারভেশন নেটওয়ার্ক ইজ কি টু জেনারেটিং হাই রেজলিউশন ফোরকাস্ট, আর আরেকটা হলো যে ন্যাশনাল মেট্রোলজিক্যাল and hydrological services in low capacity countries to enhance data availability by establishing and upgrading observation and monitoring systems. বাংলাদেশ রাইমস এর মেম্বার কান্ট্রিগুলোর সাথে, ভারত এটা সদস্য কিন্তু আপনার মেম্বার কান্ট্রিগুলোর সাথে আপনার 10টি স্টেশন থেকে আপনার ডাটা শেয়ার করে থাকে। ভারত কতটি স্টেশন থেকে শেয়ার করে থাকে তথ্যটি আমি ওদের ওয়েবসাইটে পাইনি। তবে এই ধরনের প্ল্যাটফর্ম গুলাকে আপনার আসলে সরকারি উদ্যোগে, এবং এটা হতে হবে কিন্তু এখন দ্বিপাক্ষিক, এবং যেহেতু গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন আপনার একটি আপনার শেয়ার্ড বাই মেনি কান্ট্রিজ, সো এটা হতে পারে সব দেশগুলোকে একত্রিত করে আপনার ইনফরমেশন শেয়ারিং এর একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা, যাতে আমরা অ্যাডভান্স ওয়ার্নিং পাই, এবং সেটা হবে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশটা কিন্তু আসলে খুব জনবহুল আপনার, না? এই জনবহুল দেশে যখন এই ধরনের বন্যা হয়ে থাকে তখন আপনার মানুষকে সরিয়ে নেওয়াটা একটা আপনার একটা কঠিন কাজ আপনার, এটা বলতে আপনি লক্ষ্য করেছেন এবার কত কঠিন বিষয় আপনার, না? হ্যাঁ, একটা জিনিস আমি আপনার এখানে আলোকপাত করতে চাই, সেটা হলো যেটা যে আমাদের কিন্তু একটা রোবাস্ট আপনার সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম কিন্তু বাংলাদেশে, এবং ইট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে 1970 সালের গোরকির পরে 1991-এ আমাদের প্রায় 1,40,000 মানুষ আপনার মারা গিয়েছিল, কিন্তু এরপরে ওয়ার্নিং সিস্টেমটা আরো ইমপ্রুভ করেছে আপনার। এখন ঘূর্ণিঝড় হলে আমরা অনেক তাড়াতাড়ি লোকজনকে সরিয়ে নিতে পারি, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আপনার লোকজনের কাছে আপনার সতর্ক বার্তা পাঠানো এখন অনেক সহজ। আমি মনে করি টেকিং লেসন ফ্রম দ্য সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম, আমাদের ফ্লাড ওয়ার্নিং সিস্টেমটাকেও আপনার ইমপ্রুভ করা সম্ভব আপনার। একটা প্রশ্ন উঠেছিল যেটা যে যখন আবহাওয়া বিভাগ আপনার বলে থাকে যে রেইনফল আপনার খুব ভারী বৃষ্টিপাত হবে, মনে করেন এই অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, এখন এই ভারী বৃষ্টিপাতের ডেফিনিশনটা কি? এবং এই জায়গায় আমার মনে হয় যে মানে আবহাওয়া দপ্তর যেভাবে আমাদেরকে তাদের
মানে কি বলে যে সতর্কতা সংকেত দেয় কিংবা যে তথ্য দেয়, সেই তথ্যটাকে আরো সহজবোধ্য করার, মানে আরো বেশি কমিউনিকেটিভ করার একটা আলোচনা বোধহয় হতে পারে। হ্যাঁ, যেমন আমি বলছি আপনার মনে হয় যে 100 মিলিমিটার বৃষ্টি হবে, এটা ভারী বৃষ্টিপাত মনে করেন না, কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি আপনার কুমিল্লা নোয়াখালীতে হলে যদি 24 ঘন্টায় হয় যদি, জি, তো এটা আপনার কি ধরনের আপনার বন্যা সৃষ্টি করবে, বা কোন কোন অঞ্চলগুলো ডুবে যাবে, ডুবে যেতে পারে, হ্যাঁ, যদি আপনার আপনার ড্রেন আউট যদি না হয়ে থাকে, হ্যাঁ। আর কন্টিনিউয়াস যদি আপনার 400-500 মিলিমিটার বৃষ্টি হয়, যেটা আমি উল্লেখ করলাম, যেটা জি, যে একদিনেই আপনার 597 মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লা অঞ্চলে, না, এটা জি। অনেক অনেক আপনার আপনার ভারী বৃষ্টি। তাহলে এখন এগুলো কিন্তু আপনার হাইড্রোলজিক মডেলে আপনার আনা সম্ভব, কেমন, এনে আপনার জনগণকে বার্তাটা পৌঁছানো যেতে পারে। যেমন আজকাল আপনার খুব ইজি, আপনার মনে করেন যে কমিউনিকেশন আপনার সেলফোনে, আপনার প্রত্যেক সেলফোন মালিকের কাছেই আপনার এই খবরটা পৌঁছানো যেতে পারে যে তোমার অঞ্চলে, আপনাদের অঞ্চলে এই পরিমাণ বন্যার পানি বাড়তে পারে এবং এই অঞ্চলগুলো ডুবে যেতে পারে। কেমন, এটা সম্ভব, আপনার এটা সম্ভব। এবং আপনি যেটা বলছিলেন সেটা হলো যে আমাদের যে ফ্লাড ওয়ার্নিংটাকে আরো ইমপ্রুভ যেতে পারে আসলে, হ্যাঁ, আমাদেরকে এই অ্যাডভান্স আপনার রেইনফল ওয়ার্নিং যেটা দেওয়া হয়ে থাকে, সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে এমন ভাবে যেন ওনারা বুঝতে পারেন যে আসলে ওনারা কতটা ভালনারেবল। এখন কেউ সরে যাবে কি যাবে না সেটা আপনার, সেটা অনেকটা আপনার পার্সোনাল ডিসিশনের উপরে, কিন্তু কোস্টাল অঞ্চলে এটা এটা খুব সিরিয়াসলি কিন্তু আপনার এটা কমপ্লাই করা হয়ে থাকে আপনার সাইক্লোনের সময়, যে লোকজনকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন নিবিড়ভাবে আপনার কাজ করে থাকে স্থানীয় আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। বাংলাদেশে এই যে বন্যা, বাংলাদেশে বন্যা, আমরা শুরুতে যে কথাটা বলেছি যে বাংলাদেশে বন্যার প্রসঙ্গ আসলে আলোচনায় ভারতের সম্পর্ক, যেহেতু মানে ভারত বাংলাদেশের অবস্থান উজান ঘাঁটি, মানে এই দুটি দেশের পরস্পরের একটা সম্পর্কের ব্যাপার এখানে আছে। তো হুম, সেই জায়গাটায় মানে আমরা ভারতের সঙ্গে বাংলাদেশের এই জায়গাটার ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি? আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আহ, তিনি কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে সীমান্তে মানে দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের মধ্যে যে ধরনের বিভিন্ন ইস্যুতে পতাকা বৈঠক হয়, এই ধরনের ইস্যুতে বন্যা কিংবা পানির কোনো বিষয়ে মানে দুই দেশের ওইভাবে সীমান্তে জরুরি ভিত্তিতে কোনো পতাকা বৈঠক বা কোনো ধরনের বৈঠক করে তথ্য ইনফরমেশন শেয়ার করা, এরকম একটা প্রস্তাব তিনি করেছেন। এখন আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই এবং ঠিক বন্যার হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানোর আলোচনাটা আনি, তাহলে ভারতের সঙ্গে আমাদের এই যে বলি যে ভারত আর বাংলাদেশের মধ্যে সারাক্ষণই একটা পানি পানি খেলার মতো লেগে আছে বছরের পর বছর, এই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? আপনার আমাদের ভারতের সাথে স্বীকৃত আপনার কি আছে আপনার, আমরা শেয়ার করে থাকি 54টা নদী, না, এখন পর্যন্ত আলোচনাটা আপনার গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী আপনার সীমাবদ্ধ, হ্যাঁ, আপনার মুহুরী নিয়ে আপনার আপনার একটা আপনার আপনার চুক্তি হয়েছে, এটা সামান্য পরিমাণ ওয়াটার আপনার। তো আবার তিস্তা চুক্তি হয়নি আপনার, হচ্ছে না আপনার, 75 এটা ঝুলে আছে আপনার, না। আহ, আসলে একবার কথা হয়েছিল আমার যতদূর মনে পড়ে, তখন প্রেসিডেন্ট এরশাদের সময় আনিসুল ইসলাম মাহমুদ তখন আপনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন একটা রাজীব গান্ধী তখন ক্ষমতায় আপনার, তখন একবার কথা হয়েছিল যেটা যে 54টা নদীকেই আপনার পানি ভাগাভাগি, তথ্য আদান প্রদান এসবের অধীনে আনা হবে। কিন্তু পরবর্তীকালে এটা আপনার খুব বেশি এগোয়নি। ভারতে কিছু আপনার রাজনৈতিক পরিবর্তন হয়েছিল, আপনার বাংলাদেশেও হয়েছিল। আর এরপরে এর আলোচনাটা আপনার খুব বেশি এগোয়নি। আমার মনে হয় এখানে একটা স্কোপ আছে, যেটা সেটা হলো যে শুধু বড় বড় নদীকে আপনার আলোচনায় আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে
চুয়ান্নটা নদীকে নিয়েই আপনার আলোচনাটা শুরু হওয়া দরকার। তাহলে একটা হলো আপনার ব্রড বেসড একটা আপনার একটা কম্প্রিহেন্সিভ আপনার একটা আপনার প্রোগ্রাম হতে পারে দু দেশে। এবং আমি অর্থাৎ মনে করি যেটা যে পতাকা বৈঠক আপনার হতে পারে, সেটা হলো আর্জেন্টলি আপনার ওই ধরনের মিটিং হতে পারে, কিন্তু একটা ফ্রেমওয়ার্কের আন্ডার এটাকে আনতে হবে আসলে, যেখানে আপনার তথ্য আদান প্রদান গুলো হবে আপনার নিয়মিত, এটা অকেশনাল না, নিয়মিত। হ্যাঁ, নিয়মিত হতে হবে। এবং যে তথ্যটা আমরা পাবো সেই তথ্যটা যাতে আমাদের রেস্কিউ প্ল্যানের অধীনে আসে আপনার, কেমন? হ্যাঁ, ওটার সাথে ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি বললাম নিয়ে বসে থাকলাম, এতে কিন্তু আপনার লাভ নেই কিন্তু, না। হ্যাঁ, তথ্যটা আপনার প্রপার জায়গাতে যেতে হবে, এবং ওখান থেকে মানুষের জানমাল রক্ষার জন্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে আপনার, সেই প্ল্যানের সাথে এটা ইন্টিগ্রেশন হতে হবে। অর্থাৎ আমি যে ইনফরমেশনটা পেলাম সেই ইনফরমেশনটা কাজে লাগাতে হবে। অবশ্যই ইনফরমেশনটা কাজে লাগাতে হবে। আমি তো নিয়ে বসে থাকলে আপনার চলবে না, তাই না? হ্যাঁ, ইনফরমেশনটাকে প্রপার জায়গাতে পৌঁছাতে হবে, আমি খুব র্যাপিডলি। কারণ দেখেন, আপনার অগাস্টের 20 থেকে 23 তারিখের মধ্যে যে বৃষ্টিটুকু হলো, তার জন্য কিন্তু আপনার এত বড় একটা বন্যা হয়ে গেল, তাই না? এখন এরকম পরিস্থিতিতে আপনার কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে, যেটা যাতে মানুষকে আপনার দ্রুত আপনার সরিয়ে নেওয়া যায়, এবং তাদের খাদ্য, এবং দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। একটা হলো আপনার খাদ্য, এবং আরেকটা হলো আপনার বিশুদ্ধ পানি। এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিভাবে আমরা এটাকে আপনার পৌঁছাতে পারবো, সেটা আপনার আমাদেরকে আপনার পরিকল্পনা মাফিক এগুতে হবে। আমরা যদি এই জায়গাটা শেষ করি, শেষ করার আগে দর্শক, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পানি বিষয় নিয়ে যে নানা সময় তর্ক বিতর্ক হয়ে থাকে, এবং বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, এবং যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় তখনই আমরা ভারতের দিকে আঙুল তুলি, এবং ভারতের আসলে সেখানে দায়ভার তারাও এড়াতে পারে না। এই বিষয়গুলোর কিছু কারিগরি দিক নিয়ে আমরা কথা বলছিলাম। ডক্টর এম মনিরুল কাদের মির্জা, যিনি ওয়াটার রিসোর্স এক্সপার্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে কাজ করছেন অনেক বছর ধরে, এবং টরন্টো ইউনিভার্সিটিতে তিনি পড়াচ্ছেন। শেষ করার আগে যদি আপনার কাছ থেকে একটা শেষ কনক্লুডিং রিমার্কস জানতে চাই, যে বাংলাদেশের এই পানি খেলা ভারতের সঙ্গে, কিংবা এই হঠাৎ বন্যা মানে প্রকোপ, এই জায়গা থেকে যদি একেবারে সংক্ষেপে আমরা আপনাকে যদি আমরা একটা পরামর্শ শুনতে চাই আপনার কাছ থেকে, যে আপনি কি বলবেন যে আমাদের আসলে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, যেটা আমি একটু পিছনে যেতে চাই আপনার। হ্যাঁ, 1988 সালের আপনার বন্যার পরে তৎকালীন বাংলাদেশ সরকার আপনার 3টা গুরুত্বপূর্ণ স্টাডি করিয়েছিল। এটা জয়েন্টে করা হয়েছিল বাংলাদেশ, নেপাল, বাংলাদেশ, ভুটান, সরি 4টা, এবং চায়নার সাথে। হ্যাঁ, বাংলাদেশ, চায়না। এই রিপোর্টগুলো যে রিকমেন্ডেশন গুলো সেগুলো কিন্তু ছিল মোটামুটি ভাবে এই দেশগুলোর সাথে একটা কোঅপারেটিভ প্রোগ্রাম তৈরি করা। কেমন? পরবর্তীকালে খুব একটা আপনার ফলো আপ করা হয়নি কিন্তু, না। হ্যাঁ, কাজ হয়েছে আপনার ওই সময়। আমি মনে করি যে এটা খুব গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক ছিল। হ্যাঁ, কেমন? কারণ এই সবগুলো দেশকে আপনার রাজি করানো এবং আপনার জয়েন্টলি আপনার স্টাডি গুলো, কেমন? হ্যাঁ, আমাদের সমস্যা আছে। সমস্যাটা হলো যেটা, যে আমরা যখন আপনার কোনো একটা এই ধরনের ঘটনা ঘটে, তখন আমরা কিন্তু আসলে আমরা তখন জেগে উঠি আপনার, কেমন? এটা জেগে ওঠার কোনো ব্যাপার না। এবং এরপরে আবার যখন আপনার ধরেন যে ফ্লাড যখন সাবসাইড করে যাবে, তখন আমাদের অ্যাক্টিভিটি গুলো আপনার সাবসাইড করে যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে হবে, এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেশনের মাধ্যমে ভাটির দেশ হিসেবে আমাদের আপস্ট্রিম দেশগুলো কোঅপারেটিভ একটা প্রোগ্রামের অধীনে এটা একটা কন্টিনিউয়াস আলোচনা হতে হবে, এবং এটা ফলো আপ থাকতে হবে। আসলে আমরা কি করছি, কেমন, এবং কত দূর করা সম্ভব। যদি কোনো ড্যাম আপনার জয়েন্ট অপারেশন করা সম্ভব, সেখানে যেতে হবে। যেমন বললাম যে ডাম্বুর সেন্ট্রাল ওয়াটার কমিশনের, সুতরাং
ইনফরমেশনটা আমাদের কাছে আসে না, এবং দে আর নট, তারা যেটা বলছে সেটা হলো যে দে আর নট রেসপন্সিবল টু শেয়ার ইনফরমেশন উইথ বাংলাদেশ। এটা আপনার আন্তর্জাতিক ব্যাপার, কেন্দ্রীয় সরকারের ব্যাপার এটা। সো এই ক্রিটিক্যাল জায়গাগুলোকে আপনার কন্টিনিউয়াসলি এটা একটা হ্যামারিং করার বিষয়, আলোচনাটা যাতে কোথাও শেষ না হয়ে যায় এবং প্রসেসটা যাতে আপনার কন্টিনিউ করে চলতেই থাকে। আমরা আশা করব যে কারণ আপনার এই ধরনের বন্যা আরো হবে, কেমন? হ্যাঁ, এই ধরনের বন্যা আরো হবে। আপনার আপস্ট্রিম থেকে পানি আসবে, এটা খুব স্বাভাবিক জিনিস। আপনার পানি তো ডাউন স্ট্রিমে আসবে, কেমন? হ্যাঁ, তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের যদি আপনার কোনো একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যায় এবং সরকারি উদ্যোগে আপনার, এবং এর সাথে আপনার সিভিল সোসাইটি আপনার যুক্ত, আপনার ইউনিভার্সিটিতে আপনার অনেক এক্সপার্ট আছেন, তাদের আপনার সঙ্গে নেওয়া যেতে পারে আপনার, তাহলে আপনার একটা ফলপ্রসূ কোনো কিছু একটা হতে পারে। আপনার যাতে দীর্ঘমেয়াদী ভাবে আমরা ইনফরমেশন গুলো পাই, এবং আপনার যৌথ ব্যবস্থাপনায় যদি আমরা বন্যা খরা যাই হোক, আপনার পানি ব্যবস্থাপনাটা যদি হয়, তাহলে এটা আপনার উজানের দেশগুলোর জন্য আপনার লাভজনক, এবং ভাটির দেশে আমাদের জন্য অবশ্যই লাভজনক। নিশ্চয়ই, এবং আমরা আশা করব সরকার এই বিষয়গুলোর দিকে মনোযোগী হবে। ডক্টর এম মনিরুল কাদের মির্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বেশক্ষণ ধরে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখেছেন এবং সামনে দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। জানিয়ে রাখি যে এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় বাংলা ভাষাভাষী মানুষের, বাংলাদেশ, কানাডা কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ যেসব বিষয় আসলে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি, এবং আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকেন। যেমন আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর এম মনিরুল কাদের মির্জা, একজন পানি সম্পদ বিশেষজ্ঞ এবং কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর প্রফেসর। সবাইকে ধন্যবাদ। ডক্টর মির্জা, আপনাকে ধন্যবাদ।